7 মাসের অন্তঃসত্ত্বা প্রিয়া সোফার দিকে যেতেই পা পিছলে পড়ে যাবে এমন সময় প্রিয়ার ভাবি রেশমি পেছন থেকে গিয়ে ধরে সোফায় বসায়। সোফায় বসিয়ে বলল, প্রিয়া তোমার একটু দেখে শুনে হাঁটতে হবে। ধন্যবাদ ভাবি। বলছি ভাবি, তুমি কি আমার জন্য একটু পানি আনতে পারবে? এটা কোনো কথা? তুমি প্রেগনেন্ট, তোমাকে হেল্প করলেই তো আমার বেলায় তুমি করবে, তাই না? তাছাড়া আমার এখানে আসার কারণটাই তো তোমাকে হেল্প করা। এই বলে রেশমি ভাবি উঠে চলে যায়, কিন্তু মোবাইল টেবিলে রেখে যায়। ভাবি চলে যেতেই প্রিয়া মোবাইলটি হাতে নিল টিকটক দেখার জন্য। সে হাসি মুখে দুষ্টুমি করে মোবাইলের ইনবক্সে ঢোকে। ইনবক্সে ঢুকেই পরিচিত নাম্বার দেখতে পায়। সে নাম্বারে মেসেজে ক্লিক করতেই চোখ মুখ লাল হয়ে যায়। মাথা যেন ঘুরতে লাগলো এক মুহূর্তের জন্য। সে দেখতে পেল তার স্বামী রাজুর মেসেজ। অনেকগুলো মেসেজের মধ্যে একটা মেসেজ এমনও ছিল, কি দরকার ছিল আমার রাতের ঘুমটা কেড়ে নেওয়ার বলো? এখন না পারছি তোমাকে বুকে নিতে, না পারছি ঘুমোতে। রাতে প্রিয়ার পাশে ঘুমলেই তোমার কথা বেশ মনে পড়ে। প্রতিদিন তোমার কাছে যেতে ইচ্ছা করলেও যেতে পারি না। কিভাবে যে আমাদের সম্পর্ক এমন হলো বুঝিনি। তুমি জানো ও বয়সে তোমার চাইতে বড় হবে, কিন্তু আমার উচিত তোমাকে পাওয়া। এই মেসেজটি দেখেই প্রিয়ার মনে হচ্ছে মাটির নিচে ঢুকে যেতে। হাত পা থরথর করে কাঁপছে, নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল মিনিটের মধ্যে ও পাথর হয়ে গেছে। প্রিয়া ভাবতে লাগলো এটা কিভাবে সম্ভব। প্রিয়া আবারও মেসেজটা পড়ছে, বারবার নাম্বারটা মিলাচ্ছে, বাট একই জিনিস চোখের সামনে আসছে। সে সত্যটা আমি মেনে নিতে পারছি না, এটা কোনোভাবেই যে মেনে নেওয়া যায় না। এরকম করতে করতে প্রিয়ার প্রেশার বেড়ে গেল, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এমন সময় প্রিয়ার শাশুড়ি এসে এরকম অবস্থায় চিৎকার দিয়ে বলল, বৌমা তোমার কি হয়েছে? এমন কেন করছো? তুমি প্রেগনেন্ট, মেয়েটা কেমন জানি করছে। তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। তখনই রেশমি দৌড়ে আসে আওয়াজ শুনে। এসে প্রিয়াকে ধরে আস্তে আস্তে দুজনে রুমে নিয়ে যায়। রাতে প্রিয়া আর তার স্বামী রাজু একসাথে শুয়ে আছে। রাজু প্রিয়াকে বলল, কি ব্যাপার প্রিয়া? মাজা বলছে তাকে ঠিক, হঠাৎ করে কি এমন হলো তোমার? সকালেও তো সবকিছু ঠিক ছিল। এসব কথা শুনে প্রিয়া কোনো জবাব না দিয়ে অন্যদিকে ফিরে যায়। প্রিয়া কোনো কথা বলছে না দেখে রাজু প্রিয়ার দিকে ফিরে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বলো না কি হয়েছে তোমার? এরকম হলে তো আমাদের বেবির সমস্যা হবে, তোমাকে টেনশন মুক্ত থাকতে হবে। এসব কথাতে যেন প্রিয়ার আরো বেশি ঘৃণা জন্মাচ্ছে। প্রিয়ার চোখের জল গড়িয়ে পড়ছে বোবা কান্নায়। এভাবে কান্না করতে করতে সে কখন যে ঘুমিয়ে গেল নিজেও জানে না। মাঝরাতে পেটের ভেতর ব্যথা লাগার কারণে হঠাৎ প্রিয়ার ঘুম ভাঙে, আর পাশ হতে দেখে তার স্বামী রাজু বিছানায় নেই। সে আর নিজেকে স্থির করতে পারছে না। কোন রকম উঠে রুম থেকে বের হয়ে আসে। প্রিয়া দরজা থেকে বের হয়ে ওয়াশরুমে দেখে সেখানে রাজু নেই। আস্তে আস্তে খুঁজে দেখে, কিন্তু কোথাও রাজুকে দেখতে না পেয়ে সরাসরি তার ভাবি রেশমির রুমের দিকে পা বাড়ায়। প্রিয়া রেশমি ভাবির দরজার সামনে এসে দাঁড়ায়। সে কান পেতে শুনতেই ভেতর থেকে ফিস ফিস শব্দ শুনতে পাচ্ছে। প্রিয়ার বুঝতে বাকি রইল না এটা তার স্বামী রাজু ও ভাবি। ওদিকে রাজু ও রেশমি উঠে বসে, আর রাজু রেশমির কপালে একটা চুমু দিয়ে বলল, আজ এতটা মজা দেওয়ার জন্য ধন্যবাদ ভাবি। এখন চলে যাচ্ছি, ভোর হতে চলেছে। প্রিয়া আবার উঠে যাবে, ওর ঘুম হালকা। ওকে আমার সোনা রাজু বলে রেশমি ভাবি রাজুর কপালে একটা চুমু দিয়ে বলল, কাল কিন্তু হাতে আরো সময় নিয়ে আসবে, পারলে প্রিয়াকে হালকা ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে আসবে। হ্যাঁ দেখা যাক ভাবি বলেই রাজু হাসি মুখে খাট থেকে নেমে যায়। রাজু দরজা খুলে বের হতেই একদম থ বনে যায়, কারণ সে এই মুহূর্তে প্রিয়াকে সেখানে কল্পনাও করেনি। প্রিয়াকে সামনে দেখে রাজু আমতা আমতা করে বলল, তুমি? তখনই রেশমি ভাবি তাদের পাশে এসে দাঁড়ায়। সে প্রিয়াকে দেখে বেশ চমকে ওঠে। প্রিয়া হুঙ্কার ছেড়ে বলল, হ্যাঁ আমি। কেন, অবাক হওয়ার কি আছে? আমি যেহেতু প্রেগনেন্ট সেহেতু তোমার বোনের জ্বালা মেটাতে হবে না? তুমি খুব ভালো করেছো ভাবি, আমার স্বামীকে এই অবস্থায় শারীরিক সুখ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি চাইলে চিৎকার করে সব কথা বলতে পারি এখন, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি শুনবে বলে কিছু করলাম না, কারণ মান সম্মান আমারও যাবে। রাজু বলল, শোনো প্রিয়া আমার কথা, তোমাকে সব বুঝিয়ে বলছি আমি। আসলে চুপ করো, আর কি বুঝিয়ে নিব আমি? কি বোঝানোর বাকি আছে বলো তো তোমার? রেশমি ভাবি বলল, প্রিয়া আমি বুঝতে পারছি তুমি এসব কথা মনে কষ্ট নিয়ে বলছো। আমি বড় ভুল করেছি, তোমার বিশ্বাসটা ভেঙেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হয়েছে ভাবি, আর আদিক্ষেতা দেখাতে হবে না। ভুল তো আমি করেছি সেদিন, মনে আছে আমি যখন প্রেগনেন্ট হই তখন প্রথম বৌমা তোমার কোনো কাজ করতে হবে না, তুমি আমার আগত নাতি নাতনিকে দেখে রাখবে শুধু, আমাদের খেলার সঙ্গী যাতে কোনো কষ্ট না পায়। শ্বশুরের এমন কথাতে প্রিয়া হেসে বলল, বাবা তা নিয়ে চিন্তা করবেন না, আমি আপনাদের খেলার সাথীকে খুব যত্নে রাখবো। শাশুড়ি বলল, হ্যাঁ বৌমা তোমার শ্বশুর ঠিকই বলেছে, সবসময় এটা মাথায় রাখবে। মা বাবা আমি জানি আপনারা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন, এ বাড়িতে কোনো দিন বাবা মায়ের অভাব বুঝতে দেননি, কিন্তু আজ যদি না করি বাড়ির এত কাজ কে করবে? আপনারা কোনো চিন্তা করবেন না, আমি সব সামলে নিতে পারবো ইনশাল্লাহ। বৌমা এখনকার যুগের মেয়েরা, নতুন বাচ্চা আসলে মেয়েরা বাপের বাড়ি চলে যায়, তোমার কি ইচ্ছা হচ্ছে না এরকম কিছু করার? না বাবা আমি আপনাদের ছেড়ে যেতে পারবো না, আপনারাই এখন আমার সব। শাশুড়ি বলল, মেয়ে তোমার কষ্ট হবে, বুঝতে পারছো না কেন
তুমি? মা, বাবা, তবে আমি একটা কাজ করতে পারি। হ্যাঁ বলো মা, আমি আমার বড় ভাবি রেশমিকে নিয়ে আসতে পারি সবটা দেখাশোনার জন্য। ভাইয়া যেহেতু বিদেশ, ভাবির তেমন কাজ নেই বাড়িতে। আমার বেবি আসা পর্যন্ত না হয় ভাবি আমাকে সাহায্য করবে এখানে থেকে। শাশুড়ি বলল, তাতে কি তোমার ভাবি রাজি হবে? নিজের সংসার ছেড়ে কি আসতে চাইবে? হ্যাঁ মা, আসবে, কারণ ভাবি আমাকে অনেক দেখতে পারে আর কেয়ারও করে। আমি খবর দিলেই চলে আসবে। আচ্ছা মা, তুমি যা ভালো মনে করো সেটা করো। ওকে বাবা, আমি আজকেই কথা বলবো। সেদিন যদি আমি তোমার কথা না বলতাম, তোমাকে এখানে না আনার কথা বলতাম, তাহলে হয়তো এমন কিছু দেখতে হতো না। আমি যে খাল কেটে কুমির এনেছি তা নিজেও জানি না। এতে তোমার কোনো দোষ নেই প্রিয়া। দোষ যা করার আমি করেছি। তোমার কথা একবারও ভাবলাম না। আমি সত্যি অন্যায় করেছি। চুপ করো রাজু। সেদিন রাতে যখন তোমাকে সিঁড়িতে দেখলাম, তখনও বুঝতে পারিনি তুমি আমাকে ঠকাচ্ছ। সেদিন রাতে প্রিয়ার ঘুম আসছিল না। সে বিছানায় রাজুকে না দেখতে পেয়ে উঠে বসে। সব জায়গায় চোখ বুলিয়ে সে ধীরে ধীরে খাট থেকে নেমে দরজা খুলে বের হয়ে যায় রুম থেকে। মেইন দরজার বাইরে এসে দেখে রাজু সিঁড়িতে বসে বসে ফোন টিপছে আর হাসছে। প্রিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে হাসি মুখ করে সামনে গিয়ে বলল, তুমি এত রাতে এখানে কি করছো রাজু? না ঘুমিয়ে এ সময় কেউ বাহিরে থাকে? রাজু হঠাৎ প্রিয়াকে দেখে একটু ঘাবড়ে যায়, কিন্তু প্রিয়াকে বুঝতে না দিয়ে বলল, না এমনি ঘুম আসছিল না তাই উঠে আসলাম। তুমি কেন এত কষ্ট করে বের হলে বলো তো? মিসড কল দিলেই তো আমি চলে আসতাম। রাজু উঠে প্রিয়াকে ধরে রুমে চলো বলে বাসার ভেতরে ঢুকে যায়। তখনও ভাবিনি তুমি আমাকে এভাবে ধোকা দিচ্ছ রাজু। ভাবি করুণ স্বরে বলল, তুমি আর আমাকে লজ্জা দিও না প্রিয়া। এসব কথা তোমার ভাই তোমার মা বাবা শুনলে আমার কি হবে তা একবার ভেবে আমাকে ক্ষমা করো প্লিজ। তোমাকে আর কি ক্ষমা করব ভাবি? তোমাকে এতটাই বিশ্বাস করেছিলাম যে সেদিন যখন রাজু শার্ট খুঁজছিলাম, প্রিয়া রাজুর পছন্দের টি শার্ট ওয়াশ করার জন্য সব জায়গায় খুঁজছে, কিন্তু পাচ্ছে না। সব জায়গায় খোঁজার পর খাটে বসতেই রেশমি ভাবি একটি শার্ট হাতে নিয়ে এসে বলল, দেখো তো এই টি শার্টটি রাজুর কিনা? প্রিয়া শার্টটি দেখে হাসি মুখে বলল, হ্যাঁ আমি এটাই তো খুঁজছিলাম। এটা তুমি কই পেয়েছো? আরে আমার রুমে নিয়ে এসেছিলাম সেদিন ছাদ থেকে কাপড়গুলো সব একসাথে ঢুকানোর সময়। ও তাহলে তো এটা ওয়াশ করা আছে। আমি আরো খুঁজছিলাম ওয়াশ করার জন্য, কারণ এটা রাজুর খুব পছন্দের। এমন সময় রাজুর কল আসে ভাবির মোবাইলে। ভাবি মোবাইলটা দেখে একটু চমকে গিয়ে কলটা রিসিভ করে, আর প্রিয়া বুঝতে না পেরে আগেই বলল, হ্যাঁ প্রিয়া আছে তো, কথা বলবে? এই নাও, রাজু কল দিয়েছে। প্রিয়া হাসি মুখে মোবাইলটি হাতে নেয়। সেদিনও বুঝিনি আমার মোবাইল থাকতে সে তোমার মোবাইলে কেন কল করেছে। এখন আমি তোমাদের মাঝে আর থাকতে চাই না। তোমাদের জীবনে আমি কাটা হতে চাই না। আমি আমার বাবার বাড়ি চলে যাব। পাগলের মতো কি সব বলছো? এমন সিদ্ধান্ত তুমি নিবে না প্রিয়া। যদি এমন কিছু করো তাহলে আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি শপথ করে বলছি, আমি আর জীবনেও তোমার সামনে আসবো না। তোমাদের সংসারে আমার জন্য আর কোনো সমস্যা হবে না। আমি সকালেই চলে যাব। প্লিজ প্রিয়া, আমার সংসারটা রক্ষা করো তুমি। রাজু প্রিয়ার হাত ধরে বলল, আমিও কথা দিচ্ছি এমন কোনো কাজ আমি করব না। তোমার কথার বাহিরে আর একটা কথাও বলবো না। আজ থেকে তোমার সিদ্ধান্তই হবে আমার সিদ্ধান্ত। প্রিয়া কান্না করতে করতে বলল, আমি তোমাদের সুখের জন্য সবকিছু ক্ষমা করলাম। আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে তোমাকে ক্ষমা করলাম ভাবি। তারপর রাজু আর তার ভাবি বেশ খুশি মনে প্রিয়াকে জড়িয়ে ধরে। আর এখানে ক্ষমার একটি চমৎকার দিক দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানি ক্ষমা মহত্বের লক্ষণ, কিন্তু কজনই বা পরের ভালো দেখে। সবাইকে বোঝার ক্ষমতা দান করুন আল্লাহ তাআলা। সকল পরিবার সুখের হোক, এমন ভুল যাতে কেউ না করে। অন্যের বিশ্বাস ধরে রাখার চেষ্টা করুন। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় এইচ.এম. কানন ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।